आगे खतरा है, रुक जाओ, आगे खतरा है, रुक जाओ। নমস্কার সকলকে। হোল্ডিং নাম্বার 94 থেকে বলছি আমি সৌরভ, আর সঙ্গে রয়েছে আমি বিক্রম। আজ আপনারা যে গল্পটি শুনবেন বা শুনতে চলেছেন সেটি এস দত্তের লেখা ভুতুড়ে ট্রেন। আজকের গল্প পাঠে সৌরভ আর বিভিন্ন চরিত্রে আমি বিক্রম এবং আমি সৌরভ। শুরু করছি আজকের গল্প ভুতুড়ে ট্রেন। প্রায় 25 বছর আগেকার কথা। সেদিনটার কথা মনে পড়লে আজও ভয়ে শিউরে উঠি। আমার এক দূর সম্পর্কের মামা ঠিকাদার সংস্থায় কাজ করত। ওই ঠিকাদার শুধু কলকাতাতেই নয়, কলকাতার বাইরেও কাজ নিত। মামার সঙ্গে সেই ঠিকায় কাজের জন্য গিয়েছিলাম সাঁওতালডিহিতে। বিদ্যুৎ উৎপাদনের জন্য বিল্ডিং তৈরির কাজ। সবে মাটি কাটা শুরু। যেখানে কাজ তার থেকে সামান্য দূরে আমাদের 30 থেকে 40 জনের লম্বা একটি কাঁচা বাঁশের ঘর। বাঁখারি দিয়ে দুধারে লম্বা ঢালাও চৌকি করা, তার উপরেই আমাদের শুয়ে থাকার বিছানা। কাজ শেষ হতেই খাওয়া দাওয়া করে চোখে ঘুম জড়িয়ে আসতো। ঘুমিয়েও পড়তাম, কিন্তু কয়েকদিন পর পর মাঝরাতে দেখতাম বিছানায় মামা নেই, বা মামা মাঝরাতে কোথা থেকে যেন একটা এলো। একদিন আমি মামাকে প্রশ্ন করলাম, আচ্ছা মামা, এত রাত্রে তোমরা কোথায় গিয়েছিলে? মামা কিছুই বলতে চায় না। মামার সঙ্গে পল্লব নামে আরো একজন যেত। আমি নাছোড়বান্দা হলে মামা বলতো, ভাগ্নে, জানো তো এত খাটাখাটুনি করার পর আর ভালো লাগে না। তোমার যেমন ঘুম হয়, আমার তো আর হয় না। তাই আমি আর পল্লব বায়োস্কোপ দেখতে যাই। তা এখানে নয়, সে অনেক দূরে ঝরিয়ার বায়োস্কোপ হল। তা আমাকেও একদিন নিয়ে চলো না। দেখো ভাগ্নে, আমরা যেমন ভাবে যাই তোমার পক্ষে কিছুতেই যাওয়া সম্ভব নয়। যাবার সময় তো ট্রেনে যাই, আর ফেরার পথে অত রাত্রে তো ট্রেন নেই। একটা মালবাহী ট্রেন ঠিক রাত 10টার সময় ওই লাইন দিয়ে যায়। বায়োস্কোপ শেষ হতে না হতে প্রায় রাত 10টা কি 10টা 15 মিনিট আগে প্রায় দিনই আমরা ছুটতে ছুটতে মালগাড়ি ধরি। কদাচিৎ ছবি 9:30টায় শেষ হলে একটু ধীরে সুস্থে ওই লাইনের ধারে এসে অপেক্ষা করার মতো সুযোগ পাই। এরপর মামা একটু থেমে বললেন, কোনো দিন মালগাড়ি ধরতে না পারলে কি হবে তা কে জানে। সারা রাত হেঁটেই বাড়ি ফিরতে হবে। আমার দিকে তাকিয়ে মামা পুনরায় বলল, দেখো ভাগ্নে, তুমি সুখী মানুষ, তা তোমার পক্ষে এত জার্নি করে ছবি দেখা পোষাবে না। আমি জোর দিয়ে বললাম, তোমরা যদি পারো আমি কেন পারবো না? অন্তত একদিন নিয়ে চলো। বারবার ওরকম বায়োস্কোপ টায়োস্কোপ দেখা আমার ভালো লাগে না। আমার এই কথা শুনে পল্লব বলল, আচ্ছা মামু, ভাইটি যখন এত করে বলছে তো একবার ওকে নিয়ে চলো না, তো ওরও ভালো লাগবে। ঠিক আছে, বেশ বেশ, ভালো ছবি এলে না হয় ছুটির আগের দিন যাওয়া যাবে। প্রায় 1 মাস অতিরিক্ত কাজ হওয়ায় কারোরই তো আর ছুটি হওয়া উঠলো না, তাই না? ঠিক এরপর কোনো কারণবশত পরপর 2 দিন শনিবার এবং রবিবার ছুটি থাকায় শুক্রবার বায়োস্কোপ দেখব বলে ঠিক সন্ধ্যা 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। যাবার সময় কোনো অসুবিধেই হলো না। 7টা বাজার কয়েক মিনিট আগে টিকিট ঘরে পৌঁছে মামা 3টে টিকিট কাটলো। হলটাও শহরের হলের মতো নয়। চারিদিক কাঁচা বাঁশ, ত্রিপল, বেড়া ইত্যাদি দিয়ে ঘেরা। একটাই শো, রাত 7টা থেকে 10টা। ছবিটা বেশ ভালো লাগছিল,
কিন্তু ঘন্টাখানেক ছবিটা চলার পর যান্ত্রিক গোলযোগের জন্য বায়োস্কোপ হঠাৎ বন্ধ হয়ে গেল। ছবির ঘরের লোকেরা চেঁচামেচি শুরু করলো। কি ব্যাপার? এরপরই দেখলাম পল্লব বাইরে থেকে ফিরে এসে বলল, মামু, আজ আর আমাদের বায়োস্কোপ দেখা হবে না। ফিল্ম কেটে গেছে। জুড়ে লাগাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। সম্পূর্ণ ছবিটা দেখতে গেলে ওই মালগাড়িটা আছে না, ওটা কিন্তু আর ধরা যাবে না। তারপর সারা রাত আমাদের হেঁটে বাড়ি ফিরতে হবে কিন্তু। এরপর মামা মাথা চুলকোতে লাগলো। এবার পল্লব আমার দিকে তাকিয়ে বলল, সম্পূর্ণ ছবিটা কি দেখে যাব? কি বলছো ভাইটি? এবার মামা আমার দিকে তাকিয়ে বলল, না না না, তুই ফিরে চল। অত রাস্তা তুই হাঁটতে পারবি না। শেষে যদি তোর কিছু একটা হয়ে যায়, আমি দিদিকে কি বলবো? মামার কথা শুনে এবার পল্লব বলল, এখন গেলে তো মালগাড়ির অপেক্ষায় বসে থাকতে হবে। তো যতটা দেখা যায় ততটা ছবিটা দেখে গেলে ভালো হয় না? তারপর ঠিক সময় মতো বেরিয়ে পড়লেই হবে। এরপর আমি বললাম, দেখো মামা, আমাকে নিয়ে তোমাদের ভাববার কিচ্ছু নেই। তোমরা যা পারবে আমিও তা পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আর শোনো, এটাই আমার এখানে প্রথম আর শেষ ছবি দেখা। এরপর এত দূর ঝক্কি ঝামেলা করে আমার দ্বারা ছবি দেখা সম্ভব না। ঠিক এর আধ ঘন্টা পরে ঘরের আলো নিভে গেল। ছবিটা শুরু হলো। ছবিটা দেখতে দেখতে আমরা প্রায় ভুলেই গেলাম আধ ঘন্টা আগে যে আমাদের হলঘর থেকে বেরোতে হবে। এরপর ছবিটা যখন শেষ হলো তখন 10টা বেজে গিয়েছে। আমরা কিছুটা দূর হেঁটে এসে একটা ঝুপড়ির মতো দোকান পেলাম। দোকানে পান, বিড়ি থেকে শুরু করে মুড়ি মশলা এবং সামান্য মিষ্টি যে পাওয়া যায় বোঝা গেল। দোকানের একটা পাটি খুলে বিছানা করছিল শোবার জন্য। মামা জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, যে মালগাড়িটা এখান দিয়ে এই সময় যায় সেটা কি চলে গিয়েছে? দোকান থেকে লাইন পর্যন্ত দূরত্ব অনেকটা দূর হলেও গাড়িটা দেখা যেত। এবার দোকানি থেমে একটু বলল, আগে দাদা, মালগাড়িটা তো কিছুক্ষণ হলো চলে গেছে। মামা বলল, নাও এবার বোঝো ঠেলাটা, সারা রাত হেঁটে মরো। এরপর অনেক বলাতে দোকানি আমাদের কিছু মুড়ি এবং মিষ্টি দিল খাবার জন্য। সেগুলো আমরা একটু ধীরে সুস্থেই খাচ্ছিলাম। এরপর পল্লব বলল, বলছিলাম দাদা, আজকের রাতটা যদি একটু কোথাও আমাদের থাকার ব্যবস্থা করে দিতেন। দোকানি খেকিয়ে উঠল, এর জন্যই মশাই আপনাদেরকে খাবার দিতে চাই। শুনুন না, এই কথায় বলে না, খেতে পেলে শুইতে চায়। তা কতদূর যাবেন শুনি, যে যেতে আপনাদের অসুবিধে হবে? এরপর মামা বলল, আগে সাঁওতালডিহি যাব। দোকানি যেন তাচ্ছিল্যভাবে বলল, ও বাবা, ওইটুকু পথ তো আমরা প্রায় দিনে কয়েকবার যাতায়াত করি। ও জোর পায়ে হেঁটে গেলে আধ ঘন্টার 1 মিনিটও বেশি সময় লাগবে না। এরপরই ট্রেন আসতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছে। জোর পায়ে হেঁটে গেলে 1.5 ঘন্টার আগে পৌঁছানো সম্ভব নয়। সেটা জেনেও বললাম, কোথাও রাতে থাকা আমার পক্ষে সম্ভব নয় মামা। দেখো, পেটে তো কিছু পড়লো নাকি? চলো না হাঁটতে থাকি। গরমের কালে হেঁটে যেতে অতটা অসুবিধা হবে না। এরপর খাবারের দাম দিয়ে ভগবানের নাম স্মরণ করতে করতে আমরা হাঁটা শুরু করলাম। আধ ঘন্টা হেঁটে আমরা 3 জনেই হাঁপিয়ে উঠলাম। আমরা হাঁটছিলাম ট্রেনের লাইন ধরে। চারিদিক অন্ধকার, নিস্তব্ধ। কোথাও কোনো আলোর দেখা কিংবা লোকজনের দেখা পাচ্ছিলাম না। হঠাৎ মামা বলে উঠল, এই পল্লব, এই কেমন একটা ছায়া আমাদের দিকে এগিয়ে আসছে না? এই হ্যাঁ, তাই তো। বুকের ওপর ওই দুটো কি যেন একটা জ্বলছে, অথচ মাথা দেখতে পাচ্ছি না। কি ব্যাপার বলো তো? এরপর মামা বলল, দেখ, বেশ কয়েকটা মনে হচ্ছে তো। হাত দুটো ওরকম ফাঁকা করছে, আবার একসাথে করছে, যেন কিছু ধরার জন্য অমন করছে। আমার মামা এবং পল্লব দুজনেই সাহসী।
মামার কথা শুনে পল্লব বলল, মামু ওই দেখো, গতি কিন্তু সুবিধার বলে মনে হচ্ছে না। লাইন ছেড়ে চলো না, নিচের রাস্তা দিয়ে যাই। চলো চলো তাড়াতাড়ি চলো। ট্রেনের লাইন ছেড়ে লাইনের অনেকটা নিচে এক ফালি সরু রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। এবার আমি স্পষ্ট দেখলাম দূরে মুন্ডহীন ছায়াগুলোকে। ছায়াগুলো হাত দুটোকে ফাঁকা করছে, আবার একসাথে করছে। তিনজনই ব্যাপারটা লক্ষ্য করে খানিক ভীত হয়ে পড়লাম। বাধ্য হয়ে আমরা সামনে না এগিয়ে দ্রুত পিছনের দিকে ফিরে যেতে লাগলাম। আমরা যত দ্রুতই এগোই না কেন, ছায়াগুলো যেন ততই দ্রুত আমাদের দিকে এগিয়ে আসে। বুঝলাম আজ একটা দুর্ঘটনা ঘটবেই, বাঁচবার আর কোনো পথ নেই। ঠিক এমন সময় লাইনের উপর দিয়ে একটা মালগাড়িকে দেখলাম ধীর গতিতে এগিয়ে আসছে। সেটি দেখে পল্লব প্রায় চেঁচিয়ে উঠে বলল, মামু ওই দেখো মালগাড়ি। আরে চলো তাড়াতাড়ি, দৌড়াও, দাঁড়িয়ে থাকো না, দৌড়াও দৌড়াও। পল্লব দৌড়ে লাইনের উপর পৌঁছে মালগাড়িতে প্রায় উঠে পড়ল। মামাও ছুটছিল আর পিছন পিছন ছুটছিলাম আমিও। কিসে যেন একটা হোঁচট খেয়ে হঠাৎ লাইনের থেকে একটু দূরে ছিটকে পড়ে যাই আমি। ভয়ে এবং অমন হোঁচট খাওয়াতে আমি প্রায় জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। একটু চেতনা হতেই আমি দেখলাম আমি মালগাড়িতে চালকের ইঞ্জিন বগিতে শুয়ে রয়েছি। মামা বলল, বুঝলি পল্লব, গাড়িটা আজকে যদি ধরতে না পারতাম তাহলে তুই আর আমি কেউই প্রাণ নিয়ে ফিরে যেতে পারতাম না। মামা আমাকে ব্যাপারটা যা বলেছিল। পল্লব এক দৌড়ে গাড়ির ইঞ্জিন বগিতে গিয়ে ওঠে। আমরা তখন দুজনেই দৌড়াতে পারছি না। বিপদে পড়েছি বলে পল্লব এবার চালককে গাড়ি থামাতে বলে। চালকও গাড়ি থামাতে প্রস্তুত ছিল। পল্লব আর মামা এসেই আমাকে কোনো রকমে গাড়িতে তুলতেই মালগাড়ি দ্রুত বেগে আবার চলতে থাকে। পল্লব দাদা বলেছিল যে গাড়ি চলতেই সে নাকি একটা নয় দুটো নয় অগুন্তি মুন্ডহীন ছায়াগুলোকে এই মালগাড়িকে নাকি ধরার জন্য ছুটছিল। এরপর আমরা সাঁওতালডিহিতে পৌঁছলে চালক আমাদের বলল, আগে আমার নাম মৌলু, এই আগে আমি ট্রেনেরই ড্রাইভার ছিলাম, এখন মালগাড়ি চালাই, বুঝলেন? তা আপনাদের আর কোনো ভয় নেই, অনেক রাত হয়েছে, বুঝলেন? এবার আপনারা বাড়ি যান। অন্ধকারে সে এমন ভাবে ছিল যে তাকে ঠিকভাবে আমরা দেখতে পারছিলাম না। আমি বললাম, দাদা আপনি না এলে এই ছায়াগুলো আমাদের প্রায় ধরে ফেলতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ওই ছায়াগুলো কি আমাদের মেরে ফেলতো? আমার কথা শুনে মুংলু বলল, আরে না না, ধন্যবাদের কিচ্ছু নেই, সবই ওপরওয়ালার ইচ্ছা। যে ছায়াগুলোকে আপনারা দেখছিলেন ওইগুলো লাইনে কাটা পড়া দুষ্ট আত্মা। ওদের মুন্ডু নেই, বুকের ওপরে চোখ থাকে। যদি আপনারা ওর হাতে পড়তেন তাহলে কেউ রেহাই পেতেন না। এরপর প্রায় শেষ রাতে আমরা আস্তানায় পৌঁছলাম। কয়েকদিন পর মামা আমাকে আর সেখানে রাখতে চাইল না। কলকাতার টিকিট কেটে বলল, দেখ ভাগ্নে, তুই এখন বাড়ি যা। যা দুর্ঘটনা হতে চলেছিল, তোর যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমি দিদিকে কি জবাব দিতাম? স্টেশন মাস্টারের সাথে মামার একটু জানা পরিচয় ছিল। মামা কথায় কথায় একরকম চেঁচেই বলল, বুঝলেন দাদু, শুক্রবার রাতে আমরা ঝুড়িয়ার বায়োস্কোপ দেখতে গিয়ে কি না বিপদে পড়েছিলাম। আমি না হয় আমার জন্য ভাবি না, কিন্তু ভাগ্নের যদি কিছু একটা হয়ে যায় আমি দিদির কাছে কি মুখ নিয়ে যেতাম বলুন তো? তাই ভাগ্নেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। স্টেশন মাস্টার এবার মামার দিকে আশ্চর্যভাবে তাকিয়ে বলল, তোমরাই তাহলে শুক্রবার রাতে অর্থাৎ শনিবারের মধ্যরাতে মালগাড়ি করে এসেছো? শনিবার সকালে অনেক কষ্টে ওই মালগাড়িকে লাইন থেকে সরানো হয়েছে। ওই অকেজো গাড়িটা ওই লাইনে কি করে, কে আনলো, কেন আনলো, ও হদিশ এখনো অবধি পাইনি।
তা ব্যাপারটা একটু পরিষ্কার করে বলো তো। মামার মুখ থেকে সমস্ত ঘটনার বিবরণ শুনে স্টেশন মাস্টার বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ও মংলু তো ছিল দূরপাল্লার ট্রেন ড্রাইভার, খুব শতান ন্যায় ধর্মী মানুষ। আজ থেকে প্রায় বছর 2 আগে কয়েকজনের চক্রান্তে ট্রেন চালকের পদ থেকে বঞ্চিত হয়। চাকরি গেলে বেচারার সংসার ভেস্তে যাবে বলে রেল সংসার তাকে ট্রেনের লাইসেন্স বাতিল করে মালগাড়ি চালকের কাজে বহাল করলো। কিন্তু মংলু তাতে একটুও দুঃখ পেল না, বরং হেসে বলল, চাকরি আছে এইটাই যথেষ্ট, বরং আমার পদোন্নতি তো হলো। তা কারণে অকারণে সে মালগাড়ি চালাতো। আমরা রেগে গিয়ে বলতাম, এই মংলু, কিরে এই অসময় গাড়িটা বের করলি কেন? সে বলতো, একটু চালিয়ে ইঞ্জিনের কল কবজাগুলো তো ঠিক রাখতে হবে নাকি? কাল আবার কিছু কয়লা নিয়ে যেতে হবে ঝরিয়া থেকে। এরপর একটু থেমে স্টেশন মাস্টার বলল, একদিন রাত 12টা, এমনই গরমের সময় রাতে মংলু মালগাড়িটা চালিয়ে আসছিল। হঠাৎ তার চোখে পড়ল বেশ কিছু দূরে একটা যাত্রীবাহী ট্রেন ওই একই সময় একই লাইন দিয়ে আসছে। ট্রেনটা 1.25 ঘন্টা আগে চলে যাওয়ার কথা। হয়তো তার কোনো একটা ভুল হয়েছিল। চিন্তা করা মানেই কয়েক মুহূর্তে ট্রেনটা এসে মুখোমুখি ধাক্কা লাগলো ভয়ানক ভাবে। আর তারপরই ধ্বংস হওয়া। সে এক মুহূর্ত অপেক্ষা না করে সিগন্যাল বাতিটা এক হাতে ধরে অন্য হাতে লাল পতাকা নিয়ে ওই লাইনে নেমে ছুটতে ছুটতে এগিয়ে এসে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, आगे खतरा है, रुक जाओ, आगे खतरा है, रुक जाओ। ট্রেনের চালক দূর থেকে মংলুকে দেখে সন্দেহ হতে ট্রেনের গতিবেগ কমিয়ে ট্রেনটাকে থামানোর চেষ্টা করে। ট্রেনের গতি কমিয়ে থামাতে গিয়েও ওই মালগাড়িতে সামান্য ধাক্কা লেগেছিল, কিন্তু ট্রেনের ভিতর যাত্রীদের বিশেষ কোনো ক্ষতি হয়নি। আর মংলু সেই ট্রেনেই প্রায় পিষ্ট হয়ে মারা যায়। তার শরীরটা টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আর বেচারা মংলু নিজে মরে প্রায় কয়েক হাজার যাত্রীর প্রাণ বাঁচিয়েছিল। এরপর একটু থেমে স্টেশন মাস্টার পুনরায় বলল, এর কয়েক মাস পর একদিন গভীর রাতে এখানকার টিকিট চেকার দেখলো মংলু মালগাড়িটা ওই লাইনের ওপর দিয়ে নিয়ে যেতে। সে দুজনকে নিয়ে মালগাড়িটার কাছে আসতে গাড়িটা থেমে গেল। গাড়িতে ইঞ্জিন বগিতে কোনো চালককে বা কাউকেই না দেখতে পেরে তারা আশ্চর্য হয়ে গেল। এমনই এই 2 বছরে কয়েকবার চালকহীন মালগাড়িটাকে দেখা গেছে। আমরা সকালে ওই গাড়িটাকে অন্য লাইনে রেখে আসতাম। পরে বুঝলাম যে মংলুর আত্মাই ওই গাড়িটাকে চালায়। এত কিছু কথা শুনবার পর এবার আমি বললাম, আশ্চর্য, বেচারা মংলু নিজে মরে গেল অথচ শত শত মানুষকে বাঁচালো, আবার মরার পর আত্মা হয়ে আমাদেরও বাঁচালো। এরপর কলকাতা ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো। মামা আমাকে গাড়িতে উঠিয়ে দিল। হুইসেল দিয়ে এবার ট্রেন চলতে শুরু করলো। মামা ছুটতে ছুটতে বলল, ভাগ্নে, কলকাতায় ফিরে গিয়ে চিঠি দিও।
চিঠি না দেওয়া পর্যন্ত আমি কিন্তু চিন্তায় থাকবো। এরপর ট্রেনে বসে বসে মংলুর কথাই ভাবছিলাম। মনে মনে বললাম, যদি কোনোদিনও সুযোগ হয় তবে মংলুর এই আশ্চর্য কথা আমি লিখবই। হয়তো কেউ বিশ্বাস করবে না, তা না করুক কে, তাতে আমার কি। তবে আমরা তো তিনজন জানি সেই রাত্রে আদৌ কি ঘটেছিল। আমরা তো অস্বীকারই করতে পারবো না। আর 5 বছর পর মামা একবার সাঁওতালডিহি গিয়েছিল, ফিরে এসে বলেছিল আমাদের ওই ঘটনার পর ভুতুরে মালগাড়ি নাকি আর কেউ কোনোদিনও সেই লাইনে দেখেনি। তো কেমন লাগলো আমাদের নতুন গল্প অবশ্যই কমেন্টে জানান। হ্যাঁ, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আগেও বলেছি আমাদের এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আরেকটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্প পড়ুন এবং গল্প শোনান।